আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রণয়ের ঘোর রাত। লিখেছেন আরাফাত আদনান সামি। পর্ব সংখ্যা 4। দুপুর প্রায় 1টা। এমন সময় রান্নাঘর থেকে ভেসে আসছে নানান রকমের সুমধুর রান্নার ঘ্রাণ। ক্ষুধার্ত দুপুরে সেই ঘ্রাণ যেন আরও ব্যাকুল করে তুলছে মনকে। চৌধুরী বাড়ির রান্নাঘরে আজ যেন উৎসবের আমেজ। দুই যা মহিমা চৌধুরী আর সায়রা চৌধুরী ব্যস্ত হয়ে উঠেছেন নানান পদ রান্না করতে। রান্নার ফাঁকে সায়রা চৌধুরী বলে উঠলেন, ভাবি, যেগুলো রান্না হয়েছে সেগুলো আমি গিয়ে টেবিলে রেখে আসি। আচ্ছা যা, তবে সাবধানে রাখিস। ভাবি, একটা কথা ছিল। কি কথা? বড় ভাই আর রোহিতের আব্বু কোথায়? সকাল থেকে কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেছে নাকি তারা? হ্যাঁ, ওরা সকাল সকাল নাস্তা করে বেরিয়ে গেছে। আমাকে বলেছে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। ও তাই? আমি বেজায় চিন্তা করছিলাম। তা ভাবি, কৌশিক কোথায়? মহিমা একটু বিরক্তির স্বরে বলল, কোথায় আর থাকবে, পড়ে পড়ে ঘুমাচ্ছে হয়তো, সকাল থেকে কিছুই খায়নি। ঠিক তখন রান্নাঘরে ঢুকছে তিয়াস। মুখে একরাশ হাসি। খাবার লোভ লুকানো যেন তার পক্ষে বড়ই কঠিন। বলল, উফ, তোমরা কি রান্না করছো? কি দারুণ ঘ্রাণ বেরোচ্ছে, খেতে তো আর সইতে পারছি না। তাড়াতাড়ি খেতে দাও আমাকে। তিয়াসের মা সায়রা চৌধুরী হেসে বললেন, তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তিয়াসে টেবিলের দিকে যাচ্ছিল, ঠিক তখন মহিমা চৌধুরী ডাক দিলেন, তিয়াস শোন। তিয়াস পিছন ফিরে তাকালো, বলল, কি বড় আম্মু, কিছু বলবে? মহিমা চৌধুরী গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তুই একটু কৌশিককে ডেকে দে তো, ছেলেটা সকাল থেকে এখনো কিছু খায়নি। তিয়াসের চোখ যেন ঝলমলে উঠল দুষ্টু খুশিতে। কৌশির কাছে যাওয়ার বাহানা তো সে সবসময় খুঁজে বেড়ায়। মুচকি হেসে উত্তর দিল, আচ্ছা বড় আম্মু, এই যাচ্ছি। এই বলে তিয়াসা খুশি মনে সিঁড়ির দিকে এগোতে লাগলো। এদিকে কৌশিক এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। রাশভারী চিন্তা নিয়ে ঘুমিয়েছিল সে। রাতভর অশান্ত চিন্তা, মনের অতিরিক্ত চাপ আর একটার পর একটা সিগারেট খাওয়ার ক্লান্তি শরীর ভেঙে পড়েছে যেন। খাটের উপর মরা লাশের মতো পড়ে ঘুমাচ্ছে। চোখ দুটো শক্ত করে বন্ধ। কপালে ঘাম বিন্দু বিন্দু জমে আছে। বিছানা পাশে চড়ে চিটিয়ে আছে সিগারেটের খালি প্যাকেট আর অর্ধেক ভাঙা লাইটার। ঘরের ভেতর ভাবসা ধোঁয়ার গন্ধ, মনে হয় সেই ধোঁয়া যেন তাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। তিয়াসা কৌশিকের রুমের কাছে এসে দরজার সামনে দাঁড়ালো। আস্তে করে কয়েকবার টোকা দিল, কিন্তু কৌশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই কোনো সাড়া দেয় না। সাড়া না পেয়ে তিয়াসাবের একটু জোরেই ডেকে ওঠে, ও কৌশিক ভাই, কৌশিক ভাই, ঘুম থেকে ওঠো, বড় আম্মু তোমাকে নিচে দিতে বলেছে। তবুও কোনো উত্তর নেই। বিরক্ত হয়ে তিয়াসা এবার একটু পর একের পর এক জোরে টোকা দিতে শুরু করলো। তার চিৎকার আর টোকা মিলে যেন ঘরটা কাঁপিয়ে তুলেছে। এত তীব্র শব্দে তৌসির চমকে উঠে এক লাফ দিয়ে বসলো, কিন্তু রাতে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে মাথাটা ভারী ভারী লাগছে। উঠতে গিয়েও আবার বিছানায় হেলে পড়ে যায়। বাইরে তিয়াসা তখনও থামেনি, একের পর একটা টোকা দিচ্ছে। একটু বিরক্ত হয়ে কৌশিক রাগান্বিত স্বরে বলে উঠল, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন তিয়াস? তিয়াসা ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, কতবার ডাকলাম, শুনতে পাওনি নাকি? আর কতবার ডাকতে হবে তোমাকে? তোমার খেয়াল আছে কয়টা বাজে? বড় আম্মু, মানে তোমার মা তোমাকে ডাকছে। এই বলে তিয়াসা চলে যায়। কৌশিক নিজেকে সামলে বিছানায় মাথার বালিশ ঠেস দিয়ে বসে। পাশে রাখা টেবিলে থেকে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে বুড়ো কুচকে ওঠে। মাত্র 1টা বাজে, আর এই মেয়ে এমনভাবে চিৎকার করছিল, মনে হয়েছিল রাত হয়ে গেছে। যাই হোক, একদম আমার কানে 12টা বাজিয়ে দিয়েছে, ফাজিল মেয়ে কোথাকার। রাগ চেপে কৌশিক বিছানা থেকে উঠে সাইড টেবিল থেকে তোয়ালে নিয়ে শাওয়ার নিতে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার সেরে ভিজে চুল মুছতে মুছতে বের হয়। গায়ে তখন শুধু একটা তোয়ালে জড়ানো। আলমারির ভিতর থেকে একটা কালো প্যান্ট আর সাদা টি শার্ট বের করে দ্রুত পরে নেয়। হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেয়। তারপর সাইড টেবিলে থেকে ঘড়িটা হাতে পড়ে। সব ঠিকঠাক করে অবশেষে নিজের রুম থেকে বের হয় কৌশিক। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে। নানা রকমের রান্নার গন্ধে গোটা ড্রয়িং রুম ভরে গেছে। ঠিক তখন সিঁড়ি বেয়ে ধীর পায়ে কৌশিক নিচে নামে। কৌশিককে দেখতে পেয়ে মাহিমা চৌধুরী হালকা স্বরে বলে ওঠেন, এখন ঘুম থেকে ওঠার সময় হলো? চৌধুরী মশাই, খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন ঘুমালে কাটালে হবে নাকি? কৌশিক সামান্য বিরক্ত মুখে টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। গলা পরিষ্কার করে শান্ত স্বরে বলল,
আসলে মা, রাতে একটু কাজ করেছিলাম, সেই কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এসব পরে হবে। আগে আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। মাহিমা চৌধুরী মৃদু হেসে বললেন, খিদে তো ভাবি, সকাল থেকে তো কিছু খাওনি, সব রান্না করাই আছে। দাঁড়াও, আমি এখানে দিচ্ছি। ডাইনিং টেবিলে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। এমন সময় সায়রা চৌধুরীর হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে কৌতূহল কণ্ঠে বললেন, ভাবি, বড় অপারা কি বাসায় পৌঁছে গেছে? একবার তো ফোন করে জিজ্ঞাসা করতে হয়। মাহিমা চৌধুরীর হাতে তরকারি নামিয়ে উত্তর দিল, হ্যাঁ, ফোন করেছিলাম, ওরা আর 1 ঘন্টা আগেই বাসে পৌঁছে গেছে। চামচ হাতে খাবার খেতে খেতে কৌশিক তাদের কথা শুনছিল। তাদের কথা শুনে কৌশিক থমকে গেল। খানিকটা চারিদিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, মা, ফুপু ফুপা কি চলে গেছে? মাহিমা চৌধুরী তরকারি বাড়তে বাড়তে বললেন, হ্যাঁ, ভোর সকালেই তো চলে গেল তারা। তোকে বলতে উপরে গিয়েছিল তোর ফুপু, তুই ঘুমাচ্ছিলে দেখে তোকে আর ডাক দেয়নি। কথাটা শুনে যেন কৌশিকের গলায় খাবার আটকে গেল। অবশেষে দৃষ্টি মায়ের দিকে তাকিয়ে প্রায় হতবাক হয়ে বলল, কি বলছো মা? 2 দিনে তো হয়নি, ফুপু এসেছিল, উনি তো বলেছিল অন্তত 1 সপ্তাহ থাকবেন। তাইলে বা এত তাড়াতাড়ি কেন চলে গেল? মাহিমা চৌধুরী বললেন, ওসব আমি জানি না বাবা, যাওয়ার সময় শুধু বলেছে কিছু কাজ আছে, এর বাইরে আর কিছু বলেনি কেউ। কৌশির মুখ তখন বিরক্তির ছাপে স্পষ্ট। রাগে গলা ভারী হয়ে উঠেছে। বিরক্তি করে সে নিজের মনে বলতে লাগলো, এটা নিশ্চিত মায়ের কাজ। কতদিন পালাবে আমার জঙ্গলি মেয়েও? কতদিন পালাবে আমার হাত থেকে আর নিজের ভাগ্য থেকে? কৌশির নাম তোমার ভাগ্যের সঙ্গে জুড়ে গেছে। আর কতদিন? শেষ পর্যন্ত তোমাকে এই কৌশিনী চৌধুরীর কাছে আসতেই হবে। আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে সুইট হার্ট। এত সহজে তোমাকে এই কৌশিনী চৌধুরী ছাড়বে না। হঠাৎ করে কৌশির অর্ধেক খাবার রেখে হাত ধুয়ে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত গতিতে পা বাড়াতে লাগলো বাইরের দিকে। এমন সময় মাহিমা চৌধুরী বিস্ময় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে কৌশির? না খেয়ে কোথায় যাচ্ছ? কিছু তো খেলে না? পিছন ফিরে সামান্য থেমে গম্ভীর স্বরে কৌশির উত্তর দিল, না মা, আর খাবো না, পেট ভরে গেছে। মহিমা চৌধুরী কৌশিরের দিকে তাকিয়ে বলে উঠলেন, আচ্ছা, তবে যাচ্ছ কোথায়? ফুপোদের বাসায়। কৌশিক এই বলে আর কোনো কথা না বেরিয়ে হনহন করে সোজা বাইরের দরজা দিকে হাঁটতে শুরু করলো। চুপচাপ গ্যারেজের দিকে এগিয়ে গিয়ে গাড়ির চাবিতে হাত নিল। এক ঝটকায় স্টার্ট মেরে গাড়ির নিচে সোজা বেরিয়ে গেল গন্তব্যের দিকে। ছাদে বসে আছে মায়া, নরম সাদা সোফায় হেলান দিয়ে, ভীষণ ক্লান্ত শরীর আর চোখে ঘুম ঘুম ভাব নিয়ে। বাসায় ফিরে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া সেরে চুল শুকাতে এসেছিল সে। কিন্তু ছাদের আকাশ দেখে আর নিচে নামতে মন চাইছে না। আকাশটার যেন অপেক্ষা ছিল মায়ার জন্য। কবে সে ছাদে আসবে আর তখন অপরূপ সৌন্দর্য হারিয়ে যাবে। বাতাসে যেন মৃদু দোলা দিয়ে মায়াকে সেই সৌন্দর্যের মাঝে ডেকে নিচ্ছে। ঠিক তাই হলো, মায়া এসে প্রকৃতির টানে আর ফিরে যেতে পারল না। মেয়েরা প্রকৃতিপ্রেমী হয়, সবাই জানে, মায়া তার ব্যতিক্রম নয়। চোখ বুজে আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল, কি অপরূপ তুমি প্রকৃতি! তোমার আবহাওয়া, তোমার সৌন্দর্য সব কিছুই অসাধারণ। ইস, কেউ যদি আমায় নিয়ে এই পুরো পৃথিবী ঘুরতে দেখতো। আমি তোমার রূপের কাছে থেকে দেখতে চাই, খুব কাছ থেকে দেখতে চাই, তোমার সৌন্দর্য স্পর্শ করতে চাই। এভাবে বলতে বলতে প্রকৃতির মায়ায় ডুবে মায়া অচেতন ছাদের গভীরে ঘুমে তলিয়ে গেল। বজ্রপাতের ক্ষীণ শব্দে আচমকাই মায়ের ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই চোখের সামনে ধরা দিল এক ভয়ঙ্কর দৃশ্য। আকাশ কালো মেঘে ঢাকা, চারপাশে এক অদ্ভুত নিস্তবতা। মাঝে মাঝে শুধু হালকা বাতাসের সুর কানে বাজছে। পাখির অস্তিত্ব হয়ে উঠেছে, তারা অস্থির ভঙ্গিতে এদিক ওদিক ছুটছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির স্পর্শে কেঁপে উঠল মায়ের দেহ। মন পাড়ায় দোলা দিল অচেতন এক অনুভূতি। অদ্ভুত আকুলতা, কারো মুখে কাছে কাছে যেতেই ইচ্ছে করছে তার। চোখ বুঝতেই হঠাৎ কৌশের স্নিগ্ধ মুখ ভেসে উঠল মায়ের স্পর্ধনে। মায়া ঘাবড়ে গেল, অনুভূতির সাগরে ডুবতে ইচ্ছে করছে। আবার সেই অতীত মনে পড়ল, তার ভয় করছে। চোখ মেলে নিচে তাকাতেই হৃদস্পন্দন থেমে গেল মায়ার। ছাদের নিচে বাড়ির পেছনের দিকটা স্পষ্ট দেখা যায়। সেখান থেকে কালো প্যান্টার ভেতরে গুজে দেওয়া সাদা সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে কৌশির। মায়া কিঞ্চিত চমকে উঠল। এ কি কেবল কল্পনা নাকি সত্যি? চোখ দুটো দুহাতে ডলে নিয়ে আবারও তাকালো। না, ভুল নয়, এটা কৌশির ভাই। তার দিকে তাকিয়ে আছে সে। বৃষ্টির পানিতে নিজের পাপড়িগুলো ভারী হয়ে আছে।
তবু পলক্ষীন দৃষ্টিতে মায়াকে দেখছে কৌশির। মায়া কিছুক্ষণ নির্বিকার দাঁড়িয়ে রইল, তারপর আচমকা পা বাড়ালো, তড়িঘড়ি করে ছুটল নিচে। বাড়ির পেছনে গিয়ে সত্যি থমকে দাঁড়ালো। কৌশির ভাই সত্যি এসেছে। অবিশ্বাস চোখে ভর করলো, বিস্ময় নিয়ে চেয়ে রইল মায়া। ধীরে ধীরে 1 পা 2 পা করে কৌশিরের দিকে এগোতে লাগলো মায়া। দুইজন নিজেই ভিজে পুরোপুরি কাকতারুর মতো হয়ে গেছে। তবু যেন কিছু টের পাচ্ছে না কেউ। দুইজনের মাঝে এক হাত সামান্য দূরত্ব, একা একা অচেনা টানে তাদের আবারও কাছে টেনে এনেছে। কিছুক্ষণ তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ গভীর নিঃশব্দ ঘোরে কৌশির বলে উঠল, সুইট হার্ট। মায়া যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল এই শব্দে। পুরোপুরি শরীর কেঁপে উঠল কৌশিরের ডাকে। হৃদস্পন্দন বেড়ে গেল মায়ার। আমি ভীষণভাবে দুঃখিত, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না। আমার পার্সোনাল লাইফের প্রবলেম, আর আমার আরেকটা যে চ্যানেল আছে ওইখানে প্রতিদিন 1টা কি 2টা ভিডিও দিতে হয়। তারপর না আর সময় হয়ে ওঠে না এই চ্যানেলের জন্য ভিডিও এডিট করার। যাই হোক, আমি চেষ্টা করব এইটা শেষ করার খুব তাড়াতাড়ি।